হিমালয়ের পাদদেশে অবস্থিত এমন এক জায়গা যেখানে প্রকৃতি কথা বলে তার নিজের ভাষায়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানস ন্যাশনাল পার্ক। এটি শুধু একটি জঙ্গল নয়, এটি এক অনন্য বাস্তুতন্ত্র। রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিরল প্রজাতির গোল্ডেন লাঙ্গুর, মানস হল বন্যপ্রাণের এক নিরাপদ স্বর্গরাজ্য। পৃথিবীর সবথেকে ছোট বুনো শূকর পিগমি হগ আর বিপন্ন বেঙ্গল ফ্লোরিকান এর শেষ আশ্রয়স্থল হলো এই মানস। ভুটান সীমান্ত ছুঁয়ে যাওয়া এই অরণ্য তার আদিম রূপ ধরে রেখেছে আজও। শহরের কোলাহল ছেড়ে যদি ফিরতে চান মাটির টানে, তাহলে মানস আপনার অপেক্ষায়। আসুন হারিয়ে যাই অজানার সন্ধানে। ভেরি গুড মর্নিং। এই হচ্ছে সকালবেলার ভিউ ব্যালকনি থেকে। তবে বৃষ্টি থেমে গেছে, এটাই ভাগ্য ভালো। কালকে রাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। তো আজকে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে বাঁশবাড়ি রেঞ্জের যে সাফারি, সেই সাফারির জন্য। আর সকালে এরকম একটা স্নিগ্ধ সকাল, আহা, চারিদিকে ময়ূর ডাকছে, কত অজানা পাখি। তো এইদিকে দীপাশ্রী আর তিন্নি দুজনে মিলে রেডি হয়ে গেছে, আমরা সকলে রেডি হয়ে গেছি। চলুন আজকে দেখি ব্রেকফাস্টে কি আছে। পুরি আছে, পুরি আসছে। এদিকে সবজি, গরম সেদ্ধ ডিম, কলা, কর্নফ্লেক্স, এদিকে দুধ, আর এই হচ্ছে জুস। ব্রেকফাস্টে আমার ফেভারিট পুরি সবজি নিয়ে চলে এসেছি। আর এইদিকে তিন্নি নিয়েছে ব্রেড বাটার আর ডিম আর জুস। ওর রাত্রিবেলা একটু জ্বর এসেছিলো, বাট এখনও সুস্থ আছে। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা বেরোচ্ছি আজকে হোল ডে সাফারি, বাঁশবাড়ি এবং রয়্যাল মানস, যে রয়্যাল ভুটান যে সাফারি হয় সেই সাফারির জন্য। এ দেখো, তিন্নি চলে এসছে, দিদি চলে এসছে, আর সমুদা আসছে, সবাই রেডি। এই হচ্ছে অরূপদার গাড়ি। এবার আমাদের শুরু হবে আজকে যাত্রা। বিংশ শতাব্দীর শুরুর দিকে মানস এলাকাটি গৌরীপুরের রাজা এবং কুচবিহার রাজপরিবারের শিকারভূমি হিসাবে ব্যবহৃত হতো। 1907 সালের 4ই জানুয়ারি মানসকে প্রথম সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে 1928 সালের 1 অক্টোবর প্রায় 360 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এটিকে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এই পার্কটির নামকরণ করা হয়েছে মানস নদীর নামানুসারে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে মানস শব্দটি সর্পদেবী মনসার নাম থেকে এসেছে। এই নদীটি পার্কের ঠিক মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। 1973 সালে ভারতে যখন প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প শুরু হয়, তখন মানসকে প্রথম দিকের ব্যাঘ্র সংস্করণ কেন্দ্রগুলোর একটি হিসেবে বেছে নেওয়া হয়। এরপর এর গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে। 1977 সালে এটিকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। আর 1985 সালে ইউনেস্কো মানসকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। এই যে দুটো এটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আপনার যদি হাতি সাফারি বুক করে থাকেন বাঁশবাড়ি রেঞ্জের, এখান থেকেই আপনাদের হাতি সাফারি হবে। আর এই আমরা এন্ট্রি করে গেলাম বাঁশবাড়ি রেঞ্জে। এই হচ্ছে বাঁশবাড়ি গেট। আর এখানে আমাদের চেক হবে প্রত্যেকের আধার কার্ড। এই অরিজিনাল আধার কার্ড কিন্তু সঙ্গে রাখবেন। তো এখন আমরা প্রবেশ করলাম মানস ন্যাশনাল পার্কের ভিতরে। মানস ন্যাশনাল পার্কের সাফারি কি করে বুকিং করবেন? মানস ন্যাশনাল পার্কের সাফারি কিন্তু আপনারা মানস ন্যাশনাল পার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও বুকিং করতে পারেন। তো সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। কিন্তু আমরা যতবারই এসেছি, হাতি সাফারি বলুন বা জিপ সাফারি বলুন, আমরা সবটা অরূপবাবুকে, ওনাকেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। উনি সমস্ত কিছু কিন্তু আমাদের করে দেন। তো অরূপবাবুরও নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে যদি মনে হয় এই দাদার সাথে কিন্তু ঘুরতে পারেন। দাদা কিন্তু যত্ন সহকারে, সময় নিয়ে কিন্তু ঘোরাবে। যে কোনো জায়গায় গেলেন যে বলল যে চলুন পরবর্তী স্পটে, এরকম নয়। আগের বারেও আমরা কিন্তু অনেক সময় নিয়ে ঘুরেছি এবং দুর্দান্ত সাইটিং হয়েছিল। সেই ভিডিওগুলো অবশ্যই দেখেছেন। এরপর আমরা পৌঁছলাম
আজকে আমাদের বাঁশবাড়ি জোনের প্রথম ওয়াচ টাওয়ার বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারে। তবে এখানে যে আগে সল্টপিট ছিল, আগে এইটাই হচ্ছে মানুষের বাঁশবাড়ি রেঞ্জের মূল ভিউ পয়েন্ট যদি বলা যায়, সেটাই বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারই ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এইটা পুরো সল্টপিট ছিল, মানে এখানে গন্ডার থেকে শুরু করে হাতির প্রচুর সাইটিং হতো। সেটা আগের ভিডিওতে, আমার মানুষের আগের ভিডিওতে আপনারা দেখেছেন এইখানে প্রচুর সাইটিং হতো। কিন্তু বর্তমানে এখানে এখন নুন দেওয়া বন্ধ করে দিয়েছে, তো সেই জন্য এখানে আর সাইটিং হচ্ছে না। তবে বাঁশবাড়ি গেটের কিন্তু এইটা সব থেকে জনপ্রিয় ওয়াচ টাওয়ার ছিল, বুড়াবুড়ি ওয়াচ টাওয়ার। কিন্তু এখন ওই একটা বাফেলো দেখতে পাচ্ছি ওইখানে আছে একটাই। এমনি জঙ্গল কেমন লাগছে? ভালো, দারুণ লাগছে। কি দেখেছো তুমি? আমি একটা পাখি দেখেছি, বাফেলো আর হোয়াইট ক্যাট দেখেছি। যদি ওয়াশরুমের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারেও ওয়াশরুম আছে। এই বিল্ডিংটার নিচে কিন্তু আপনারা ওয়াশরুম অ্যাক্সেস করতে পেয়ে যাবেন। এই বিড়ালটার সাহস প্রচুর। বুড়াবুড়ি ওয়াচ টাওয়ার ছেড়ে এবার আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে, পরবর্তী ওয়াচ টাওয়ারে। বৃষ্টির পরে ভিজে মাটির সোদা গন্ধে মোমো করা বনের কাদা ভরা পথ যেন অরণ্যের এক আদিম ও মায়াবী রূপকে চোখের সামনে মেলে ধরে। আমরা বুড়াবুড়ি থেকে বেরোলাম। বুড়াবুড়ি থেকে বেরোবার কিছুক্ষণ পরেই দুটো এলিফ্যান্ট আর কি সাইটিং হলো এই জঙ্গলের ভেতরে। এর ভেতরে দুখানা হাতে। এই দেখুন এই ভেতরে ঢুকে যাচ্ছে। কিছুটা আসার পর আমরা গোল্ডেন লাঙ্গুর যেটা মানুষের কিন্তু এখন ভালোই সাইটিং হচ্ছে, সেই লাঙ্গুর আমরা দেখতে পেলাম। একটাই আছে, এই এখানে বসে আছে গোল্ডেন লাঙ্গুর। এই যে আরো একটি বাফেলো। সিনটা দেখুন ওরে বাপরে বাপ। আপনারা যখন মানস ন্যাশনাল পার্কে এন্ট্রি করবেন, সেই এন্ট্রির সময় কিন্তু একটু যে নিয়মাবলীগুলো আছে সেইগুলো মেনে চলবেন। যেরকম প্লাস্টিকের জলের বোতল কিন্তু নিয়ে ভেতরে ঢোকা যাবে না, এবং কোনো রকমের প্লাস্টিক সেটাও নিয়ে ঢোকা যাবে না। যেমন আমাদের তিন্নির জন্য ছিল হচ্ছে বিস্কুট, সেই বিস্কুটগুলো সব ওনারা নিয়ে নিলেন। তারপরে ট্রেন থেকে কিনেছিলাম বাদাম চিক্কি, সেই সবও নিয়ে নিলেন। যত প্লাস্টিক ছিল সমস্ত প্লাস্টিক ওনারা জড়ো করে রাখলেন গেটের কাছে। সেই গেটের কাছে যাবার আপনি যখন ফিরবেন, আবার সেই ফেরার পথে আপনারা ওই জিনিসগুলো কালেক্ট করে নিতে পারেন যদি প্রয়োজন মনে হয়। আর জলের বোতলের ব্যাপারটা বলি, জলের বোতল কিন্তু ওয়ান টাইম ইউজ যে জলের বোতল সেইগুলো কিন্তু ভেতরে এন্ট্রি নেই। যদি মনে হয় যে জল ক্যারি করবেন তাহলে রিইউজেবল জলের বোতলগুলো নিয়ে আসবেন। এক দল হরিণ আচ্ছা, স্টপ। তো এবার আমরা এসে পৌঁছলাম মাথানগুড়ি যে আপার বাংলো, সেই আপার বাংলোতে। এই দেখুন এই রাস্তাটা চলে গেছে আপার বাংলোর দিকে। এখানে আগেরবারও যখন এসেছিলাম থাকার খুব ইচ্ছা ছিল, অরূপদাকে অনেক বলেছিলাম, কিন্তু ওই যে একটা ইনসিডেন্ট যেটা আপনাদের বলেছিলাম, সেই ইনসিডেন্ট হওয়ার পর থেকে কিন্তু দেয় না। মানুষ আছে যারা জঙ্গলের রুলস মানে না, তো এরকম কিছু একদল পর্যটকের জন্য তারপর থেকে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় মাথানগুড়ি আপার বাংলো। মানস ন্যাশনাল পার্কের ভেতরে মাথানগুড়ি জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়, আর সেখানকার ছোট মিউজিয়ামটি বা ইন্টারপ্রিটেশন সেন্টারটি এই বনের ইতিহাস বা জীব বৈচিত্র্য বোঝার জন্য একটি চমৎকার জায়গা। মানুষ কিভাবে একটি রাজকীয় শিকারভূমি থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হলো তার একটি সংক্ষিপ্ত ইতিহাস এখানে চার্ট এবং ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মিউজিয়ামটির মূল উদ্দেশ্য হলো পর্যটকদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণের চেতনা জাগিয়ে তোলা। চোরা শিকার কিভাবে বনের ক্ষতি করে এবং বর্তমানে বন বিভাগ ও স্থানীয় মানুষ মিলে কিভাবে বন রক্ষা করছে সেই সাফল্যের কাহিনীও এখানে তুলে ধরা হয়েছে। এখানে যে কটা বাঘের এখনো অবধি ছবি পাওয়া গেছে এই মানস ন্যাশনাল পার্কে, 52 অ্যান্ড কাউন্টিং, 52টা বাঘের ছবি আছে এখানে।
এই দেখুন, এটা হচ্ছে ওয়াইল্ড বাফেলো, এটা এলিফ্যান্ট, এটা রাইনো, এটা সাম্বার ডিয়ার, এটা পিকমি হগ, এটা হচ্ছে হগ ডিয়ার, এটা বারসিংহা, আর এই দেখুন ইন্ডিয়ান বাইসন। এই যে মিউজিয়ামের উপর থেকে যে ভিউটা, এইদিকে বয়ে চলেছে মানসের বেকি নদী, বেশ ভালো লাগছে। এখানে সিনিক বিউটি কিন্তু অসাধারণ। আর উপরে, এর উপরে হচ্ছে মিউজিয়াম আছে এইরকম। দেখুন এখানে বসে এই সামনেই চলেছে বেকি নদী, এরকম ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। আর ওই দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ভুটানের যে পাহাড়, সেই পাহাড়। তো এই মাথাঙ্গুড়ি আপার বাংলোতে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি রয়্যাল ভুটান। তবে আগের বারে যখন এসেছিলাম, আগের বারে কিন্তু আমরা ভুটানে এন্ট্রি করিনি, কারণ পুরোটা সময় আমরা সময় দিয়েছিলাম এই বাঁশবাড়ি জোনেই। তবে এবারে শুধুমাত্র আপনাদের জন্য এবং আমিও একটা এক্সপিরিয়েন্স করতে চাইছি যে কি আছে রয়্যাল মানসের ওই দিকটায়। তো সেই জন্যই আর কি যাওয়া। সামনেই কিছুটা দূরে গিয়ে পড়বে ভুটান বর্ডারের চেকপোস্ট, এখানে সবার এন্ট্রি হবে। তো এর জন্য কিন্তু অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখবেন। সেই কার্ড জমা রেখে কিন্তু আমরা প্রবেশ করব ভুটানে। তো এখন আমরা ওই মাথাঙ্গুড়ি আপার বাংলো থেকে বেরিয়ে ফার্স্ট আমাদের এসএসবির ওখানে একটি ক্যাম্প আছে, সেই ক্যাম্পে ফার্স্ট আমাদের এন্ট্রি হলো। এবং এখানে কিন্তু অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন, এটা মানে রুলস আছে। মানসের বর্ডার পয়েন্ট দিয়ে ভুটানের অংশে প্রবেশ করা যায়। এখানকার প্রাকৃতিক দৃশ্য ভারতের অংশের চেয়ে কিছুটা ভিন্ন। পাহাড় আর ঘন বনের মিশেলে এক অনন্য পরিবেশ। ভুটানের দিকে এগোলে ভূখণ্ডটি আরও পাহাড়ি হয়ে ওঠে। মানস নদীর নীল জলরাশি এবং হিমালয়ের পাদদেশের মনোরম দৃশ্য সাফারির আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। রয়্যাল ভুটান অংশে অনেক গোল্ডেন লাঙ্গুর, হাতি এবং প্রচুর দুর্লভ হিমালয়ান পাখি দেখার সুযোগ থাকে। যারা একটু শান্ত পরিবেশে বন্যপ্রাণী দেখতে পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ। তো ভুটান গেটে এন্ট্রি করার পরে কিছুটা পথ আসার পর, প্রায় ধরুন ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো আমরা এলাম। আসার পরে এই পিছন দিকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ইন্টারোগেশন অফিস। এখানে কিন্তু আবার আমাদের ওই এন্ট্রিগুলো হচ্ছে। তবে রয়্যাল মানসের সাইটিং কিন্তু হয় না, মানে আমি যেটুকু শুনেছিলাম সেই জন্যই আমরা আগের বারে আসিনি। রয়্যাল মানসে যারা পাখি প্রেমী, যারা বার্ডিং করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু রয়্যাল মানস মানে ভালো ঠিকানা। এখানে কিন্তু খুব সুন্দর আর কি বার্ডিং হয়। তো আমরা এখন এসে পৌঁছালাম এই পানবাং ব্রিজ। এইটা হচ্ছে পানবাং ব্রিজ, এর পাশে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। তো অরূপবাবু বললেন আপনারা ওইটা দিয়ে যান, ওইটা দিয়ে গেলে একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে পারে। তো সেই জন্য আমরা এই যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে, সেই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে এবার যাবো। ওহ লাভলি, এই দেখুন, চলো দিননি। তো ফাইনালি আমরা এখন যাওয়া শুরু করেছি এই যে হ্যাঙ্গিং ব্রিজটা। এই দেখুন আমার পিছনে আছে দীপাশ্রী, ইন্নি, দিদি আর সৌমদা, সবাই মিলে একসাথে যাচ্ছি। আর এই পিছনে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, সেই দূরে শেষ হয়েছে। তবে একটা কিন্তু বেশ দারুণ এক্সপিরিয়েন্স, কি বলো? সবাই মিলে একসাথে চলে এসেছি, জানি না একসাথে যাওয়াটা ঠিক হবে কিনা। আর এই যে পাশের দৃশ্য দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে পানবাং ব্রিজ। ও তিন্নির কোনো ভয়ই নেই। কেমন লাগছে তিন্নি? দারুণ, বাট নিচটা দেখলে ভয় করছে। তিন্নি বলছেন নিচটা দেখলে ভয় করছে। এই দেখুন এখান থেকে কিন্তু একটা বেশ ভালো ছবি উঠবে। ভুটানি ঐতিহ্য স্তূপা বা চোরতেন কেবল একটি স্থাপত্য নয়, বরং এটি বুদ্ধের মনের প্রতীক। মানসের এই সীমান্ত স্তূপাটি স্থাপন করার অন্যতম উদ্দেশ্য হল অরণ্য, বন্যপ্রাণী এবং এই পথে যাতায়াতকারী মানুষের সুরক্ষা ও শান্তি প্রার্থনা করা। ভারত ও ভুটানের এই মুক্ত সীমান্ত অঞ্চলে এই স্তূপাটি দুই দেশের বন্ধুত্বের একটি নিদর্শন। রয়্যাল ভুটান সাফারিতে প্রবেশের সময় পর্যটকরা এখানে থেমে শ্রদ্ধা জানান, যা যাত্রার শুরুতে এক ধরনের পবিত্রতা বা প্রশান্তি এনে দেয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই স্তূপাগুলোকে নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং পরিবেশকে ইতিবাচক শক্তির সঞ্চার করে। এটি সাধারণত সাদা রঙের হয় এবং এই চূড়াটি আকাশের দিকে নির্দেশ করে, যা জ্ঞান বা এনলাইটেনমেন্টের পথকে দর্শায়।
তো ব্রিজ দেখে আমরা এটা দেখতে এলাম। সত্যি কথা বলতে রয়্যাল মানুষ যদি নেন আমার মনে হয় তার থেকে না নেওয়াই ভালো। এটা আমরা এক্সপিরিয়েন্সের জন্য আসলাম, মানে আপনাদের দেখাবার জন্য, মানে বার্ডিং ছাড়া এছাড়া কিন্তু আর কিছু নেই এইদিকে। আমরা ভুটানের একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। তো এখান থেকে অরূপবাবু গাড়িতে তেল ভরছেন। তেলের লিটার মানে পেট্রোল আর ডিজেলের লিটার দেখে জাস্ট মাথাটা ঘুরে গেল। আমি দেখাচ্ছি, এই দেখুন পেট্রোলের প্রাইস হচ্ছে 63 টাকা লিটার আর ডিজেলের 69 টাকা লিটার। ভাবা যায় আমাদের বেঙ্গলে কত টাকা জানো? 105 টাকা লিটার পেট্রোল। তো ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 1:45। আমরা ওই পানবাং যে মোড়, এই হচ্ছে পানবাং মোড়, এই মোড় থেকে এইখানে এলাম। একটু সামনেই 2-4টে দোকান আছে লাঞ্চের জন্য। এখানে মানে রয়্যাল মানুষ এলে কিন্তু লাঞ্চ করতে হবে আপনাকে এই ভুটানেই। তো সেহেতু এখানে 2-1টা দোকানপাট আছে। এখানে জিজ্ঞেস করলাম যে ভাত ডাল ডিম ভাজা প্রাইস হচ্ছে 200 টাকা, আর যদি চিকেন নেন সেটা হচ্ছে 300 টাকা। সেদিন লাঞ্চে নিয়েছিলাম ভাত, তরকারি আর ডাল। তবে যে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম তার পরিবেশ আমার খুব একটা ভালো লাগেনি। তো ফাইনালি আমরা লাঞ্চ সেরে বেরোলাম। তবে এইখানে যে লাঞ্চের অপশানগুলো আছে সেইগুলো কিন্তু একদমই বেসিক, খুব একটা হাইজিনিক আমার যেটা মনে হলো না। ঠিকঠাক একদম বেসিক দোকান, আর খাবারের দামও ওই তো দেখলেন। এবার আমাদের লাঞ্চ শেষে আমরা এবার যাব আবার মানুষের, আমাদের আরও একটা ওয়াচ টাওয়ার বাকি আছে, সেইটা দেখে 5টার মধ্যে কিন্তু আমাদের গেটে পৌঁছাতেই হবে, না হলে ফাইন হয়ে যাবে। এখন নতুন নিয়ম করেছে, তো সেই জন্য এখন বাজে হচ্ছে 2টো। মোটামুটি আশা করছি 5টার মধ্যে গেটে পৌঁছে যাব। মাথানগুড়ি থেকে এই ভুটানে যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু মারাত্মক খারাপ, মানে প্রচণ্ড চড়াই এবং মানে পাথুরে রাস্তা যাকে বলা চলে। আমরা এসে পৌঁছালাম এই মাথানগুড়ি। তো আমাদের রয়্যাল মানুষ আমাদের হয়ে গেল। তো সেরকম কিছু মজা কেউই পাইনি। তবে দ্বিতীয়বার এলে তো আমি কোনোদিনই আর রয়্যাল মানুষ করব না। ওই যে বললাম, যারা বার্ডিং করেন ফটোগ্রাফির জন্য রয়্যাল মানুষ ভালো, নর্মাল ট্যুরিস্টদের জন্য কিন্তু রয়্যাল মানুষ ভালো লাগবে না, যেটা এটা আমার ব্যক্তিগত আর কি মতামত। এই উপরে হচ্ছে মাথানগুড়ি আপার বাংলো, আর নিচে এই বেকি নদীতে নামার একটা রাস্তা আছে। অরূপদা আমাদের নিয়ে এলেন, তো আমি নামছি, বাকিরা কেউ নামেনি। তো সূর্যাস্তের সময় এলে কি হয়, এই দিকটা হচ্ছে পুরো সূর্যাস্ত হয়, আরো সুন্দর দেখতে লাগে। তবে এখন আকাশ মেঘলা, সেরকম আর কি দূর থেকে ওই ভুটান পাহাড়ের রেঞ্জ অসাধারণ লাগছে। তবে বেশি সময় নষ্ট করব না, হাতে এখনো যদিও 1 ঘন্টা 20 মিনিটের মতো এখনো টাইম আছে, 3টে আর কি 40 বাজে। তো সেই জন্য অন্য দিকে যদি কোনো সাইটিং এর চান্স থাকে সেটাই দেখব। সাফারি শেষ, এবার ফেরার পালা। গধূলির আলোয় চারপাশ তখন রহস্যময়, কিন্তু মানুষ আমাদের খালি হাতে ফেরাতে চায়নি। শেষ মুহূর্তে যা দেখলাম তা সারা জীবন স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। সামনে একটা ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে, পেখম মেলে, এই দেখুন, অসাধারণ। কি দেখলি? ভাই হাতি, প্রচুর হাতি। আর একটু আগে চলো। শেষ বেলায় কিন্তু বাঁশবাড়ি রেঞ্জ নিরাশ করলো না, একসাথে 7-8টা হাতি। আর এইদিকে খুব সম্ভবত রাইনো আছে। এটা রাইনো নাকি? ও সিঙ্গেল আছে একটা, হ্যাঁ রাইনো, খুব সম্ভবত এইদিকে একটা রাইনো আছে। কি কেমন লাগলো? দারুণ, হ্যাঁ এখনো দেখবো, তারা এখনো বাকি আছে। একদল বাফেলো ওইখানে একটা এই এখানটা। আজকে আরো একটি গন্ডারের দেখা পেলাম এই সামনে। এই দেখুন, এই সামনে ছিল, এক্ষুনি জাস্ট ঢুকে গেল, দেখাচ্ছি আমি, এই সামনে। ও লাভলি। ময়ূর ডাকছে।
তবে বাঁশবাড়ি মানুষের এখন অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে। আসার আগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন যে কীরকম কী নিয়ম আছে না আছে। অরূপবাবুর নাম্বারটা দেওয়া রইল। এখন যেরকম আগে যেরকম আমরা এসেছিলাম বাঁশবাড়ি গেটের মেন গেট দিয়ে ঢুকতাম, ওই গেট দিয়েই বেরোনো হতো। এখন পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, এন্ট্রিটা ওই গেট দিয়ে হবে। তাহিবাড়ি বলে একটা নতুন গেট হয়েছে, সেই তাহিবাড়ি গেট দিয়ে আপনার এক্সিটটা হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন প্রায় বেলা শেষের দিকে, আমরাও চলেছি হোটেলের দিকে। ও লাভলি লাভলি, হাতির পাল দেখা গেছে, হাতির পাল ওই দেখুন। এরা এত এক্সাইটেড হয়ে গেছে, অরূপদাকে বলছে এই দিকে চলো সেই দিকে চলো। দাদা শেষমেশ বলছে আপনারা একটু ধৈর্য ধরে বসুন। উফ, এক পাল হাতি, মানে দেখাচ্ছি জাস্ট দেখুন এই জায়গাটায় আছে। এই জায়গাটা বলেছিলাম না আপনাদের যে মানস ন্যাশনাল পার্ক কিন্তু মাসাই মারার থেকে কোনো অংশে কম না। এর যে গ্রাসল্যান্ড সেটা আলাদা লেভেলের। এই দেখুন এই সামনে এই সামনে এই রোড ক্রস হচ্ছে। তেরে আসছে আসছে, চলুন এদিকে, চলুন চলুন। রোড ক্রসিং হচ্ছে, ডাকছে ডাকছে, এতগুলো গাড়ি পিছনে দাঁড়িয়ে গেছে। ওটা আমাদের দিকে এগিয়ে আসছে, চলো না, ভয় করে। এই চুপ কর না তুমি। আস্তে কথা বল না, আস্তে কথা। আমাদের দিকে কেন আসছে? আস্তে আস্তে চুপ 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 চুপ। Let's go back. উপরে স্পেস করো, তোমার নিচে বেশি এই ফ্রেম থাক। আস্তে আস্তে দাদা একটু এগো, দাদাকে এগোতে বল, দাদাকে এগোতে বল। বাড়ি যেতে চাই। আসছে আসছে, এগো এগো এগো, আসছে গাড়ি কি আসছে। চেঁচানো কাছে চলে আসবে। টুপিটা খোল তো, কালারিং টুপি। কাছে দিকে যাওনি, চেঁচাবি না। দেখ চলে যাচ্ছে, তো তো ওরকম করে মারপিট করছে, মারপিট করছে। আস্তে করে আস্তে করে আস্তে দেখলাম। দুজন ক্রস করেছে কিন্তু বাকিগুলো এখনো করলো না। ওহ, কি দেখলাম মাইরি, সত্যি সার্থক সার্থক। দেখুন এই দেখুন, হাত বাড়ালেই ছোঁয়া যাবে, বেশি জোরে কথাও বলা যাচ্ছে না, একদম 50 মিটার দূরে হাতি। এই দেখুন ঠিক সামনে 50 মিটার দূরে হাতি। না অনেকক্ষণ অপেক্ষা করলাম, 2-3টে ক্রস করলো কিন্তু বাদবাকি এখনো ক্রস করেনি। এই দেখুন এই সামনে হাতি। ওরা ঘাস খেতে খেতে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। আসলে একটা গাড়ি সামনে এসে গেছিলো, এবার জায়গা ছিল না, না হলে কিন্তু জায়গা থাকলে একটু স্পেসটা বেশি থাকলে ক্রস করে নিত, কিন্তু ক্রসিংটা হলো না, ক্রসিংটা দেখতে পেলাম না। তবে আগের বছর মানে লাস্টবার যেবারে এসেছিলাম ভুইয়াপাড়ায় কিন্তু এই রকমই এক পাল হাতির ক্রসিং দেখেছি। সেই ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। আগের বারে সাইটিং হয়েছিল ভুইয়াপাড়ায়, এইবারে সাইটিং হলো বাঁশবাড়িতে, জাস্ট 50 মিটার দূরে। মানে এই রকম সাইটিং জাস্ট ভাবা যায় না, অন্য লেভেলের। বিগ টাস্কার একজনই আছে, কি বিশাল দাঁত, তবে অনেকটা দূরে। দেখাচ্ছি জুম করে দেখুন। তো এই হচ্ছে কাহিবাড়ি গেট। এখানে আর একবার শেষবারের মতো এন্ট্রি করে আমরা এবার জঙ্গল থেকে বেরিয়ে যাব। ও দিন শেষে জাস্ট শেষটা খুবই ভালো হলো। কথায় আছে যা শেষ ভালো তা সব ভালো। আশা করি আগামী যে কটা সাফারি আছে সেইগুলো এই রকমই হয়তো কিছু অপেক্ষা করছে আমার জন্য এবং আপনাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।